প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে তোমাদের সাথে আমি ব্যবসায় সংগঠন এবং ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব। গত ক্লাসেও আমি তোমাদের সাথে দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করেছিলাম। গত ক্লাসে খুব সম্ভবত তোমাদের পরিকল্পনা পড়িয়েছিলাম। তো বলছিলাম তোমরা বাসায়, আমি কিছু পড়িয়েছিলাম আর বাকিগুলো তোমরা বাসায় পড়ার জন্য তোমরা পড়েছো, আশা করছি তোমরা পড়েছো। আর হচ্ছে তোমার আজকে নেতৃত্ব নিয়ে আলোচনা করব। আর মোটামুটি আমাদের সবগুলো দ্বিতীয় পত্র থেকে সবগুলো অধ্যায় তোমাদের পড়ানো হয়ে গিয়েছে মনে হচ্ছে। আর ক্লাস তো আল্লাহর মধ্যে খুলেই দিবে, কলেজ খুলে দিবে, ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। তো ততদিন পর্যন্ত তোমরা বাসায় পড়াশোনা করো, ইনশাল্লাহ খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হতে যাচ্ছে, অনেক দিন পর। আজকে তোমাদের নেতৃত্ব থেকে আমি নেতৃত্বের সংজ্ঞা পড়াবো, তারপরে হচ্ছে তোমার নেতৃত্বের গুরুত্ব পড়াবো, নেতৃত্বের প্রকারভেদ পড়াবো, একজন আদর্শ নেতার গুণাবলী পড়াবো। আসো, নেতৃত্ব কাকে বলে? আমরা জানি যে কোনো দল বা গোষ্ঠীর আচরণ ও কাজকে একটি নির্দিষ্ট লক্ষ্য পানে এগিয়ে নেওয়ার কৌশলকে নেতৃত্ব বলে। যিনি বা যারা এই কাজটা করে তাদেরকে নেতা বলে। নেতৃত্বের কথা যখন আমরা চিন্তা করব তখন দেখব যে দুইটি পক্ষ থাকবে। এক পক্ষে থাকবে নেতা, আরেক পক্ষে থাকবে অধস্তন জনশক্তি বা যারা তাকে অনুসরণ করবে তারা। এখন অধস্তন জনশক্তি বা অনুসারীরা নেতাকে মান্য করবে স্বাভাবিকভাবে, যে নেতা থাকবে তার সাথে যারা চলাচল করবে তারা তাকে মান্য করে। আর যদি মান্য না করতো তাহলে নেতার পিছনে তারা ঘুরবে না। তা নেতা এবং জনশক্তির সমন্বয়ে একটি দল হবে, প্রতিষ্ঠান হবে বা সংঘবদ্ধতার সৃষ্টি হবে। নেতা এবং অধস্তন জনশক্তির সমন্বয়ে দল, তারপর হচ্ছে প্রতিষ্ঠান এবং সংঘবদ্ধতার সৃষ্টি হবে। এবং এই দলের হচ্ছে একটি নির্দিষ্ট লক্ষ্য থাকবে, সেই লক্ষ্য হচ্ছে নেতা কর্তৃক বাস্তবায়নের চেষ্টা চালানো হবে। মোট কথা তাহলে নেতৃত্ব হলো নেতা কর্তৃক অধস্তন জনশক্তিকে প্রভাবিত করার কৌশল। একজন নেতা বা যিনি নেতৃত্বে থাকবেন তাকে হচ্ছে বিভিন্ন বিষয় খেয়াল রাখতে হবে। তাকে হচ্ছে তোমার আদেশ দেওয়ার ক্ষমতা থাকতে হবে, ক্ষমতা থাকবে পরিচালনা করা, প্রভাবিত করা, তারপরে হচ্ছে তাদেরকে উৎসাহিত করা, স্বেচ্ছা প্রণোদিত করা, দলগত প্রচেষ্টা জোরদার করা, বিভিন্ন বিষয় নেতৃত্বের ক্ষেত্রে জড়িত থাকে। এখন আসো নেতৃত্বের গুরুত্ব। নেতৃত্বের গুরুত্ব বলছে যে 1 নম্বর বলছে সংঘবদ্ধতা সৃষ্টি। সংঘবদ্ধতা বলছে যে কোনো লক্ষ্য অর্জনে ব্যক্তিবর্গ একত্রিত হয়ে যে দলের সৃষ্টি করে তাকে সংঘবদ্ধতা সৃষ্টি বলে। সংঘবদ্ধতা সৃষ্টি হচ্ছে যে বলছে যে কিছু মানুষ যখন কোনো লক্ষ্যকে সামনে রেখে নেতৃত্ব মেনে সংঘবদ্ধ হয় তখনই তা কার্যত একটা দল বা প্রতিষ্ঠানে পরিণত হয়। এখন সংঘবদ্ধতা ছাড়া, নেতৃত্ব ছাড়া সংঘবদ্ধতা সম্ভব না বা দলগত প্রচেষ্টা জোরদার করা সম্ভব নয়। দলবদ্ধ প্রচেষ্টা জোরদার করা। 2 নম্বর বলছে যে প্রতিষ্ঠানে নিয়োজিত প্রত্যেকটি বিভাগ, উপবিভাগে নিয়োজিত সবাই নেতৃত্ব মেনে, তারপর বলছে দলীয় লক্ষ্যার্জনের সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে গেলে তাকে দলবদ্ধ প্রচেষ্টা বলা হয়ে থাকে। লক্ষ্যার্জন নিশ্চিতকরণ। আমরা জানি যে পরিকল্পনার অভিপ্রেত ফলকেই লক্ষ্য বলা হয়। সেই লক্ষ্য অর্জনের জন্যই মূলত সেই লক্ষ্য অর্জন নিশ্চিত করার কাজকে মূলত লক্ষ্যার্জন নিশ্চিত করার বলা হয়ে থাকে। এখন কার্যকর নেতৃত্ব ছাড়া, সেই লক্ষ্য কার্যকর নেতৃত্ব ছাড়া বা নেতার আন্তরিকতা ছাড়া, কাজের প্রতি তাদের হচ্ছে স্পৃহা ছাড়া এটা কখনো করা সম্ভবপর নয়। এখন আসো কর্তৃত্ব প্রয়োগে সহায়তা দান। অধস্তনদের আদেশ দান এবং বাধ্য করার ক্ষমতাকে মূলত কর্তৃত্ব বলে। এখন ঊর্ধ্বতন যদি কর্তৃত্বশালী না হয় তাহলে অধস্তনকে সঠিকভাবে কখনোই পরিচালনা করা সম্ভবপর নয়। আর হচ্ছে একজন নেতা তার কর্মীদের প্রকৃতি বিবেচনা করবে, কর্মীদের আচার আচরণ, তারপর হচ্ছে তাদের চাওয়া পাওয়া, এগুলো সম্পর্কে অবগত থাকতে হবে। এগুলো সম্পর্কে যদি অবগত হয় তাহলে তাদের সুবিধা অসুবিধা, তাদেরকে কিভাবে অনুপ্রাণিত করতে হবে, কিভাবে প্রতিষ্ঠানের প্রতি আগ্রহ বাড়ানো যাবে, এইসব বিষয়ে নেতার ধারণা থাকবে। সহযোগিতার উন্নয়ন। যে কোনো প্রতিষ্ঠানে কর্মীদের হচ্ছে পারস্পরিক সহযোগিতা এবং
ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়া লক্ষ্যার্জন সম্ভব না। এখন আমরা জানি যে প্রতিষ্ঠানে যে সমস্ত কর্মী থাকবে তাদের মধ্যে যদি পারস্পরিক সহযোগিতা এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং তাদের মধ্যে যদি ঐক্যবদ্ধতা না থাকে, তাহলে হচ্ছে যে যার মতো কাজ যদি করে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে প্রাতিষ্ঠানিক লক্ষ্যার্জন কখনোই সম্ভব না। মনোবল উন্নয়ন, একটি প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের মনোবল কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। মনোবল যদি কর্মীদের উন্নত হয়, তাহলে তারা খুব সহজে যে কোনো কাজ করতে পারে। আর কর্মক্ষেত্রে হচ্ছে তারা সবসময় ইতিবাচক ধারণা পোষণ করে বা কর্মক্ষেত্রে ইতিবাচক মনোভাব পোষণ করে। এখন কর্মীদের মনোভাব কখন উন্নত হবে সে সম্পর্কে যে নেতৃত্বে থাকবে নেতা, তিনি হচ্ছে কর্মীদের সুযোগ সুবিধা, কর্মীদের চাওয়া পাওয়া, তাদের চাহিদা কিরকম, এগুলো চিন্তা ভাবনা করেই হচ্ছে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ যদি করা হয়, আর তাদের কিভাবে মনোবলটাকে উন্নত করা যায় সেই দিকে হচ্ছে নেতা খেয়াল রাখবে। এগুলো হচ্ছে তোমার নেতৃত্বের গুরুত্ব। এখন আসো নেতৃত্বের প্রকারভেদ। নেতৃত্বের প্রকারভেদে আমরা দেখব 3 ধরনের নেতৃত্ব আছে। 1 নম্বর হচ্ছে আনুষ্ঠানিকতার বিচারে। আনুষ্ঠানিকতার বিচারে হচ্ছে নেতৃত্ব 2 প্রকার, একটা হচ্ছে আনুষ্ঠানিক নেতৃত্ব আর একটা হচ্ছে অনানুষ্ঠানিক নেতৃত্ব। আনুষ্ঠানিক নেতৃত্ব বলছে আনুষ্ঠানিক পদমর্যাদা হতে যে নেতৃত্বের সৃষ্টি হয় তাকেই হচ্ছে আনুষ্ঠানিক নেতৃত্ব বলে। এখন আনুষ্ঠানিক পদমর্যাদার কথা যদি বলি, তাহলে যে সবচেয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন ব্যক্তি সেই হচ্ছে নেতৃত্বের দায়িত্ব থাকবে এবং তার নিচে যারা থাকবে তাদেরকে সে হচ্ছে তোমার কাজ সম্পাদনের নির্দেশ দিবে। আর অনানুষ্ঠানিক নেতৃত্ব বলছে যে বৃহদাকার প্রতিষ্ঠানের ব্যাপক জনগোষ্ঠী একসঙ্গে কাজ করতে গিয়ে এদের মধ্যকার গোষ্ঠী সম্প্রদায়, তারপরে হচ্ছে তোমার চালচলন, ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছা, মতাদর্শ, এগুলোর কারণে হয় কি, পার্থক্যের কারণে তাদের মধ্যে একটা অনানুষ্ঠানিক সম্পর্কের সৃষ্টি হয়। এরূপ নেতৃত্বে আনুষ্ঠানিক কোনো কর্তৃত্ব বা ক্ষমতা থাকে না। এক্ষেত্রে হয় ধরো কোনো একটা প্রতিষ্ঠানে একজন কর্মী সৎ, দক্ষ, কাজের প্রতি আন্তরিক, ব্যক্তিত্ব সম্পন্ন, বয়োজ্যেষ্ঠ, এরকম হলে তারা তাদেরকে নেতা মানে। সেক্ষেত্রে কিন্তু আনুষ্ঠানিক কর্তৃত্ব বা ক্ষমতার প্রয়োজন হয় না বা ওইরকম কোনো রুলস বা বাধ্যবাধকতা মানতে হয় না। তারপরে হচ্ছে ক্ষমতা প্রয়োগের ধরন বিচারে। ক্ষমতা প্রয়োগের ধরন বিচারে নেতৃত্ব হচ্ছে 4 প্রকার। এই নেতৃত্বগুলো আমরা শুনছি বা আগে পরে মোটামুটি জেনেছি। 1 নম্বর হচ্ছে যে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব। স্বৈরতান্ত্রিক নেতৃত্বে এরূপ নেতৃত্বের ক্ষেত্রে একজন নেতা সকল ক্ষমতা নিজের কাছে রাখে, কুক্ষিগত রাখে বা সংরক্ষণ করে রাখে এবং সকল ধরনের ব্যবসায় বলো প্রতিষ্ঠানের সকল ধরনের ক্ষমতা, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সে নিজেই নিয়ে থাকে। প্রতিষ্ঠানে যে আরো জনশক্তি আছে বা আরো কর্মকর্তা আছে তাদেরকে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে উনি তেমন একটা প্রয়োজন মনে করে না সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। সেক্ষেত্রে হয় কি, তাদেরকে কর্মক্ষেত্রে নেতা ভয়ভীতি প্রদর্শন করে, চাপ প্রয়োগ করে বা প্রতিষ্ঠান থেকে বের করে দিবে, এরকম হয় না? এরকম প্রাইভেট প্রতিষ্ঠানগুলোতে এরকম হয়। সেক্ষেত্রে হচ্ছে যারা প্রতিষ্ঠানে থাকে তারা বাধ্য হয়ে হচ্ছে নেতার কথা মানতে বাধ্য হয়। সেক্ষেত্রে প্রতিষ্ঠানে কাজ আদায় হয় কিন্তু কর্মীদের মধ্যে কোনো স্বতঃস্ফূর্ততা দেখা দেয় না। 2 নম্বরে হচ্ছে পিতৃসুলভ নেতৃত্ব। পিতৃসুলভ নেতৃত্বের ক্ষেত্রে বলা হয়েছে যে এটা হচ্ছে স্বৈরতান্ত্রিক নেতৃত্বের একটু উন্নত সংস্করণ। এক্ষেত্রে হচ্ছে নেতা এবং অনুসারীদের মধ্যে একটা পিতা এবং পুত্রের মধ্যে বা পিতা এবং সন্তানের মধ্যে যে সম্পর্কে হয় ঠিক এরকম একটা সম্পর্কের সৃষ্টি হয়। পরস্পরের প্রতি একটা শ্রদ্ধাবোধ, ভালোবাসা, তারপরে হচ্ছে তোমার কাজের প্রতি একটা একাগ্রতা, মোট কথা হচ্ছে আলাপ আলোচনা, সুবিধা অসুবিধা, এইসব চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তারপর বলছে গণতান্ত্রিক নেতৃত্ব। এরূপ নেতৃত্বের ক্ষেত্রে নেতা হচ্ছে সকল ক্ষমতা নিজের কাছে কুক্ষিগত না রেখে প্রয়োজনীয় কর্তৃত্ব অধস্তনদের কাছে হস্তান্তর করে। এক্ষেত্রে হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অধস্তনদের পরামর্শ এবং অংশগ্রহণ যাতে করে সেটাও নিশ্চিত করা হয়। আচ্ছা, মুক্ত বা লাগামহীন নেতৃত্ব। এরূপ নেতৃত্বের প্রকৃতি হলো এতে অধস্তনরা সবচেয়ে বেশি সুযোগ সুবিধা ভোগ করে থাকে। এক্ষেত্রে নেতা হচ্ছে দায়িত্ব অর্পণ করে অধস্তনদের উপর, বাকিটুকু হচ্ছে অনেকটা গা এলিয়ে চলার মতো, যে আমি আমার দায়িত্ব দিয়েছি,
অধস্তনরা কি করলো সেটা আমার দেখার ব্যাপার না। সেক্ষেত্রে হয় কি, যারা অধস্তন বা যাদের দ্বারা কাজ বাস্তবায়িত হবে তারা হচ্ছে নিজেরাই নিজেদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে। কারণ কেউ কাজ করবে, কেউ করবে না। কারণ নেতা যদি হচ্ছে দায়িত্ববান না হয়, নেতা যদি কঠোর না হয়, তাহলে অধস্তন জনশক্তিরাও হচ্ছে কর্মক্ষেত্রে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, এটাই স্বাভাবিক। আর হচ্ছে তোমার 3 নম্বর হচ্ছে দৃষ্টিভঙ্গি বিচারে। 1 নম্বর হচ্ছে কর্মকেন্দ্রিক নেতৃত্ব, 2 নম্বর হচ্ছে কর্মী কেন্দ্রিক নেতৃত্ব। কর্মকেন্দ্রিক নেতৃত্ব, যে নেতৃত্ব ধারণায় কর্মীদের নিকট থেকে বেশি কাজ আদায় করে নেওয়াকেই নেতা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করে, তাকে হচ্ছে কর্মকেন্দ্রিক নেতৃত্ব বলে। এক্ষেত্রে নেতা কর্মীদের সুবিধা অসুবিধা ভালো মন্দ এইসব চিন্তা ভাবনা করবে না। উনি চিন্তা ভাবনা করবে কিভাবে কাজ বেশি আদায় করব, কিভাবে বেশি মুনাফা অর্জিত হবে, কিভাবে প্রতিষ্ঠানের কাজ বেশি আদায় করা মানে যে প্রতিষ্ঠান লাভবান হবে তা না। কর্মীরা কাজ করবে, কিন্তু এইসব কাজ যদি করে, একটা হচ্ছে মন দিয়ে কাজ করা, ইচ্ছাকৃতভাবে কাজ করা, আরেকটা হচ্ছে জোর প্রয়োগ করে কাজ করা। এখানে হচ্ছে তোমার কর্মীদের সুবিধা অসুবিধার প্রাধান্য না, সেক্ষেত্রে কাজকেই সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়। আর কর্মকেন্দ্রিকের ঠিক বিপরীত। এক্ষেত্রে হচ্ছে কর্মীদের ভালো মন্দ, সুবিধা অসুবিধা, তারপরে হচ্ছে উৎসাহ আগ্রহ, এইসব বিচার বিবেচনায় নিয়ে যে নেতৃত্ব কার্যক্রম পরিচালিত হয় তাকে কর্মী কেন্দ্রিক নেতৃত্ব বলে। তারপর বলছে যে এই কর্মী কেন্দ্রিক নেতৃত্বে হয় কি, কর্মীদের সাথে নেতার ভালো একটা সম্পর্ক সৃষ্টি হয়। কর্মীরা হচ্ছে প্রতিষ্ঠানের প্রতি আন্তরিক থাকে এবং নেতা কর্তৃক দেওয়া যে নির্দেশনাগুলো আছে সেগুলো খুব সুন্দরভাবে পালন করার চেষ্টা করে। এখন আসো আদর্শ নেতার গুণাবলী। একজন আদর্শ নেতার কি কি গুণাবলী থাকতে হবে? একজন আদর্শ নেতার গুণাবলীর 1 নম্বরে বলছে যে শিক্ষা এবং অভিজ্ঞতা। শিক্ষা, আমরা জানি যে নেতা যে হবে তাকে হচ্ছে তোমার সুন্দর চেহারা, তারপরে হচ্ছে লম্বা সুন্দর হাসি, এগুলো কিন্তু চিন্তা ভাবনা করতে হবে না। কারণ চিন্তা করতে হবে যে একজন নেতা, তার অধীনে অনেক জনশক্তি কাজ করবে বা অধস্তন কাজ করবে, তাদেরকে কি করতে হবে, নেতার গুণাবলী দিয়ে কি করতে হবে, এগিয়ে নিয়ে যেতে হবে। সেক্ষেত্রে হচ্ছে তোমার যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে একজন নেতা যেমন শিক্ষা গ্রহণ করবে, তেমনি হচ্ছে তার অভিজ্ঞতা, কর্মক্ষেত্রের অভিজ্ঞতাটাও তার প্রয়োগ করতে হবে। এখন যে কাজটার জন্য তাকে নেওয়া হবে সেই কাজটা সম্পর্কে নেতার অভিজ্ঞতা কেমন সেটাও কি করতে হবে, বিচার বিবেচনা করে দেখতে পারবে। একজন নেতার শিক্ষা এবং অভিজ্ঞতা ছাড়া প্রতিষ্ঠানে যদি তাকে নিয়োগ দেওয়া হয়, তাহলে সে নিজেই হচ্ছে শিক্ষা এবং অভিজ্ঞতার অভাবে তার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে সম্পাদন করতে পারবে না। তারপর বলছে সাংগঠনিক জ্ঞান এবং দক্ষতা। বলছে সংগঠন প্রতিষ্ঠা এবং যোগ্যতার সাথে তা পরিচালনা করা। একটি সংগঠন প্রতিষ্ঠা করলেই হবে না, সেই প্রতিষ্ঠানটাকে কিভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যাবে, সেই এগিয়ে নিয়ে যাওয়ার পরিচালনার জ্ঞান এবং দক্ষতাকে সাংগঠনিক জ্ঞান এবং দক্ষতা বলে। শক্তি এবং সামর্থ্য, সেক্ষেত্রে শুধু শক্তি এবং সামর্থ্য বলতে শারীরিক শক্তি না, শারীরিক শক্তির সাথে মানসিক শক্তি, চিন্তা করার ক্ষমতা, কারিগরি দক্ষতা, এগুলো হচ্ছে নেতার শক্তি এবং সামর্থ্য হিসেবে বিবেচিত হবে। সাহস এবং দৃঢ় মনোবল। সাহস এবং দৃঢ় মনোবল, নেতার সাহস থাকতে হবে এবং মনোবল সবসময় দৃঢ় হতে হবে যে আমি যা করছি সঠিকভাবেই হচ্ছে, আমাকে এভাবে এগিয়ে যেতে হবে। এখন নেতা যদি মনোবল হচ্ছে শক্তিশালী না হয়, তাহলে হচ্ছে সে সবসময় হীনমন্যতায় ভুগবে, যা কর্মক্ষেত্রে বিশৃঙ্খলা বা কর্মস্পৃহা অনেকটাই কমিয়ে নিয়ে আসবে। তারপর বলছে দায়িত্ব এবং ঝুঁকি গ্রহণের মানসিকতা। কোনো কর্ম সম্পাদনের বা কর্তব্য পালনের দায়কে দায়িত্ব বলে, কোনো কর্ম বা কর্তব্য পালনের দায়কে দায়িত্ব বলে। আর ঝুঁকি হলো আর্থিক ক্ষতির সম্ভাবনা। এখন দায়বোধের সাথে ক্ষতি মেনে নেওয়ার মানসিকতা নেতার দায়িত্ব এবং ঝুঁকি গ্রহণের মানসিকতা হিসেবে গণ্য। ধৈর্য, একজন নেতাকে অসীম ধৈর্যের অধিকারী হতে হবে, কারণ কাজ করতে গিয়ে বিভিন্ন ধাপে ধাপে তাকে বিভিন্ন সমস্যায় পড়তে হবে। এখন সে যদি উত্তেজিত হয়ে যায় বা যারা কাজ বাস্তবায়ন করে তাদের সাথে যদি খারাপ ব্যবহার করে, তাহলে স্বাভাবিক তার সম্পর্কে
নেতার সম্পর্কে তার অধস্তনদের খুব নেতিবাচক একটা ধারণা সৃষ্টি হবে। সেজন্য নেতাকে ধৈর্যশীল হতে হবে। তারপরে হচ্ছে তোমার অধস্তন, পরের স্টেপ হচ্ছে অধস্তনদের সম্পর্কে জ্ঞান। একজন নেতার তার অধস্তন জনশক্তি সম্পর্কে অবশ্যই জ্ঞান থাকতে হবে, যে সে কাজে ফাঁকি দেয় কিনা, তারপর হচ্ছে সে কাজের প্রতি কতটুকু আন্তরিক আছে, তারপর তার চিন্তা চেতনা কি, তার আশা আকাঙ্ক্ষা কি, এগুলো বিচার বিশ্লেষণ করতে পারলে হচ্ছে তোমার এই অধস্তনের কাছ থেকে খুব সহজে কাজ আদায় করে নেওয়া সম্ভবপর হবে। ন্যায়পরায়ণতা, ন্যায়পরায়ণতা হচ্ছে সঠিক পথে চলা, সবাইকে সমান দৃষ্টিতে দেখা, কারোর সাথে খারাপ ব্যবহার করা বা কাউকে অন্য দৃষ্টিতে দেখা, সে অনেক কাজ করে তারপর তাকে দেখতে না পাওয়া, এগুলো হচ্ছে নেতৃত্বের ক্ষেত্রে ভালো ফল দিবে না। সেক্ষেত্রে কর্মক্ষেত্রে নেতাকে অবশ্যই ন্যায়পরায়ণ হতে হবে। পরিশ্রম এবং কষ্ট সহিষ্ণু, একজন নেতাকে মোট কথা 24 ঘন্টায় কাজের মধ্যে থাকতে হবে। 24 ঘন্টা বলতে কি ঘুম যে ঘুমাবে না ওইরকম না, কিন্তু তাকে হচ্ছে সবসময় বিচক্ষণ থাকতে হবে, পরিশ্রম করতে হবে। তারপর হচ্ছে কষ্ট সহিষ্ণু হতে হবে, ধৈর্যের সাথে কাজ এগিয়ে নিয়ে যেতে হবে। যোগাযোগ নৈপুণ্য, একটি প্রতিষ্ঠানের উপর থেকে নিচ পর্যন্ত যতগুলো ধাপ আছে, যতগুলো বিভাগ উপবিভাগ আছে, প্রত্যেকটা বিভাগের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পন্ন রাখতে হবে। প্রত্যেক বিভাগের সুবিধা অসুবিধা এগুলো দেখতে হবে, এগুলো সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে। উৎসাহ দানের ক্ষমতা, আমরা প্রেষণায় পড়ছি যে কর্মীদেরকে যে যত বেশি উৎসাহিত করা যাবে তত বেশি তাদের কাছ থেকে কাজ আদায় করে নিয়ে আসা সম্ভব হবে। সেজন্য তাদেরকে উৎসাহিত করতে হবে, প্রণোদিত করতে হবে, স্বেচ্ছা প্রণোদিত করে তাদের নিকট হচ্ছে খুব ভালো একটা, তাদের মধ্যে খুব ভালো একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সৃষ্টি করতে হবে। দূরদৃষ্টি বা প্রজ্ঞা, অন্তর্দৃষ্টি দিয়ে কোনো বিষয়ে আগাম চিন্তা করতে পারার সামর্থ্যকে প্রজ্ঞা বলে। একজন নেতাকে অবশ্যই দূরদৃষ্টি সম্পন্ন হতে হবে, অতীত এবং বর্তমানকে বিবেচনা করে ভবিষ্যৎ সম্পর্কে যথাযথ মূল্যায়ন করতে হবে। যদি সঠিক মূল্যায়ন করতে পারে তাহলে হচ্ছে কার্যক্ষেত্রে সফলতা আসবে, আর যদি মূল্যায়ন ব্যর্থ হয় তাহলে কার্যক্ষেত্রে হচ্ছে সফলতা যদিও আসে, সেক্ষেত্রে হচ্ছে খুব কম সংখ্যক কি আসবে। আজকে তোমাদের সাথে এই পর্যন্তই থাকলো। আগামী ক্লাসে ইনশাল্লাহ তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।